আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে সংসদ অধিবেশন বসলো আজকের এই দিনে ১২ তারিখে আমি ভিডিওটি করছি। আজকের এই সংসদে স্পিকার নির্বাচিত হবেন, কিন্তু স্পিকার নির্বাচিত হওয়ার আগে সরকারি দল তারা তাদের সংসদ নেতা নির্বাচন করেছেন এবং সেখানে সংবাদকারণী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারি দলের নেতা। আর বিরোধী দলের যে নেতা তিনি ডক্টর শফিকুর রহমান, জামাতের সভাপতি। আমি আজকের এই দিন থেকে মানে ওনাকে আসলে জামাতের সভাপতি বলবো, জামাতে ইসলামের সভাপতি বলবো। আমির শব্দটি আমি ব্যবহার করব না ব্যক্তিগতভাবে। আমির বলতেই মনে হচ্ছে যে তিনি আমাদের থেকে আলাদা। আমিরুল মোমিনিন মানে আমাদের সবার নেতা, আমাদের সবার বস, আমাদের সবার সাথে অভিজাত, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। নট লাইক দ্যাট। তিনি জনগণের নেতা, তিনি জামাতের সভাপতি। এখানে আসলে আমির শব্দটি আমাদের বাঙালি ঘরানার সাথে যায় না, এটা জামাতের ব্যক্তিগত। তারা তাকে আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, আমিরে জামাত ইত্যাদি ইত্যাদি কথা বলতে পারে, কিন্তু আমরা আমজনতা যারা আছেন আমরা তাকে ডক্টর শফিকুর রহমান, জামাতের সভাপতি বা জামাতের যে সংগঠনের প্রধান সেটা বলতে পারে, চেয়ারম্যান বা চেয়ারপারসন, হোয়াট এভার মেবি। তো জামাতের সভাপতি সেখানে সংসদের বিরোধী দলীয় নেতা হবেন। আলোচনাটা দীর্ঘায়িত করব না, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু হবে। আমি শুধু বলবো যে ওনার আগে সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জি এম কাদের, জাতীয় পার্টির। তার আগে ছিলেন বেগম রওশন এরশাদ। তো বেগম রওশন এরশাদ এবং জি এম কাদের এই দুজনকে বলা হয় আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলীয় নেতা। এবং সেই যে রওশন এরশাদ এবং জি এম কাদের যদি ব্যক্তিগতভাবে ধরেন, এই দুজনের যে বংশমর্যাদা, তাদের ব্যক্তিগত জীবনের যে সফলতা, আসলে আমাদের এই বাংলাদেশের অ্যাভারেজে ডক্টর শফিক বা অন্যান্য যারা আছেন তাদের অনেকের চাইতে সহস্র সহস্র গুণ বেশি। যেমন ধরুন আমি রওশন এরশাদের কথাই বলি। রওশন এরশাদ প্রেসিডেন্টের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, নিজে ৬ থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জীবনে কখনো পরাজিত হননি। এবং সারা বাংলাদেশ তাকে নিয়ে বিভিন্ন সময় যত রকম আজে বাজে কথাবার্তা আছে, তিনি সোনাচোরা কারবারি করেন, ওটা করেন, দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল পুরো জাতি বলতে পারবেন না যে বেগম রওশন এরশাদ তার মুখ দিয়ে একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন, কোনোদিন মেজাজ হারিয়ে ফেলেছেন, অথবা কারোর সঙ্গে একটু কটু শব্দ ব্যবহার করেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো উনি এখন একেবারে জীবন সায়াহ্নে বয়োবৃদ্ধ, তার বয়স হয়তো এখন প্রায় ৯০ বছর। উনি কারো টাকা মেরেছেন, কারো হক নষ্ট করেছেন, কারোর সঙ্গে বেইনসাফি করেছেন। আমরা যারা সমালোচনা করেছি তার বিভিন্ন সময়, আমরা এখন পর্যন্ত তার কোনো প্রমাণ পাইনি। তিনি অতি উচ্চ শিক্ষিতা, মার্জিতা। আগেই বললাম যে তিনি অতি উচ্চ বংশীয়, তার সঙ্গে সঙ্গে যৌবনে প্যারাগন বিউটিফুল ছিলেন। আপনি যদি তার ৩০-৩৫ বছরের ছবিগুলো দেখেন, ২০-২৫ বছরের ছবিগুলো দেখেন, বেগম রওশন এরশাদের মতো এরকম সুন্দরী মহিলা বাংলাদেশে দ্বিতীয়টি ছিল না, কেউ ছিল না। তার প্রত্যেকটা জিনিস, তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত, আল্লাহ মানে একটা রমণীকে যত সুন্দর করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক ততটুকু সুন্দর তাকে করেছিলেন। তো সেই মানুষটি তিনি জীবন সায়াহ্নে এসে শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। তো এই যে বিরোধী দলীয় নেতা হয়েছেন, বিরোধী দলীয় নেতা হওয়ার পরও তার শালীনতা ছিল, ভদ্রতা ছিল, সব কিছু ছিল। এবং দীর্ঘদিন ওই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যখন তার স্বামী আসম আব্দুর রবকে গৃহপালিত নেতা বানিয়েছিল, ওর পর থেকে ওখানে যে আসর ঢুকছে, শয়তান ঢুকছে,
সেই শয়তানের মধ্যে সেই শয়তানগুলো বারবার ওয়াসা ওয়াসা দিয়ে এক দলকে শক্তিশালী বানিয়ে ফেলে আর বিরোধী দলকে দুর্বল থেকে দুর্বলতর বানিয়ে ফেলে। তো সেই দিক থেকে এখন যিনি বর্তমান আছেন জামাতের সভাপতি শফিকুর রহমান, তিনি কি তারেক রহমান সাহেবের গৃহপালিত বিরোধী দলীয় নেতা হবেন, নাকি সত্যিকার অর্থে যেটি সারা দুনিয়াতে হয় এরকম একটি শক্তিশালী বিরোধী দলীয় নেতা তিনি হবেন, এটা দেখার বিষয়। তবে যেভাবে বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে, যেভাবে বিএনপির সঙ্গে জামাতের গত 17 মাসে টাগ ওয়ার হয়েছে এবং যেভাবে অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে আর পর্দার আড়ালে যে সকল কথাবার্তা আমরা শুনতে পেরেছি, সেই অর্থে একটা সত্যিকার ইফেক্টিভ বিরোধী দলীয় নেতা যদি ডক্টর শফিকুর রহমান হতে পারেন, তাহলে বাংলাদেশে জামাত একটা নতুন ইতিহাস তৈরি করবে। আর যদি তিনি সেটা না পারেন, তাহলে আওয়ামী লীগের জমানাতে জামাত যেভাবে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত ছিল, তারা রাতের আধারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করতেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতেন, অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করতেন, এমনকি শেখ হাসিনার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। আবার তারা বিএনপি থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রক্ষা করতেন। আর প্রায় সমস্ত কর্মকাণ্ডই তারা তলে তলে করতেন, গুপ্তভাবে করতেন। এটা নিয়ে খুব হাসাহাসি হতো। তো সেই জায়গা থেকে তারা শেখ হাসিনার পতনের পরে যেভাবে বের হয়ে এসেছিলেন, এটা এখন রীতিমতো বিস্ময়কর। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন তিনি স্পষ্ট করে বলেছেন যে দলটির জনপ্রিয়তা মাত্র 5 থেকে 7%, এবং এটাই সত্য। বাংলাদেশে এখনো পর্যন্ত জামাতের যে জনপ্রিয়তা সেটা শতকরা 5 ভাগ থেকে 7 ভাগের বেশি নয়। তো এই যে 5 থেকে 7 ভাগ, তাও আবার গুপ্ত। যদি প্রকাশ্যে বলা হয় যে আমরা জামাত করি, সেক্ষেত্রে 2% হবে, বাকি 3% গুপ্ত। তারা গোপনে গোপনে জামাত করে আর প্রকাশ্যে হয়তো চুপচাপ থাকে, মাদ্রাসার শিক্ষকতা করে, অথবা অনেকে বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করে, এরকম হতে পারে। তো সেই দলটি গত 17 মাস দেশ পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রভাব বিস্তার করেছে। এরপরে ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে ক্ষমতা আসার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে। এটা জনাব সালাউদ্দিন সাহেব এটা মানতেই পারছেন না। হাউ ইট ইজ পসিবল, এটা কী করে সম্ভব? কাজেই তারা বলছেন, বিএনপি বলছে এবং সালাউদ্দিন সাহেব বলছে যে জামাতের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, এটা ছিল রীতিমতো দুঃস্বপ্ন, উচ্চাভিলাষও নয়। তো এই যে জামাতকে আন্ডারমাইন করা এবং জামাতকে জামাতের জায়গায় নামিয়ে আনা, এবং তারেক রহমান সাহেব নিজেও বাংলাদেশে এসে বারবার জামাতকে গুপ্ত সংগঠন বলে টিটকারি করেছেন। এবং গত 17 মাসে জামাতের প্রতি যে আনুগত্য দেখানো হয়েছে বিভিন্ন মহল থেকে, আর বিএনপির পক্ষ থেকে যে তোয়াজ এবং তদবির করা হয়েছে, আজকের দিনের পর থেকে সেটা আর দেখানো হবে না। বিএনপি কঠোর হবে, নেতাকর্মীরা ধৈর্য হারিয়ে ফেলবে, এবং এটা খুব দ্রুত ঘটতে থাকবে। আগামী 1-1.5 মাসের মধ্যে এই ঘটনাগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘটতে থাকবে। সেই অর্থে জামাতকে আবার সে গুপ্ত হয়ে যেতে হবে, অথবা জামাতকে রাজপথে সেই আওয়ামী লীগের মতো শক্তিমত্তা নিয়ে দাঁড়াতে হবে। কিন্তু পার্লামেন্টে তারা সত্যিকার অর্থে যদি সরকারি দল না চায়, এখন ওই যে বললাম যে পার্লামেন্টের মধ্যে ভূত ঢুকে গেছে, আর শুরু থেকে পার্লামেন্টে এখন এমন কিছু কাজকর্ম হচ্ছে, যেমন দেখা গেল যে একটা সময় আল্লাহু আকবার স্পিকারের পেছনে একটা যে কালেমা, এই প্রথম তারেক রহমান সাহেব সেটা স্থাপন করেছেন। এখন এটা মূলত আসলে ধর্মভিত্তিক রাজনীতির যে একটা সূচনা, মানুষের আবেগ নিয়ে খেলা। এর বাইরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্পিকারের পেছনে থাকার যে কোনো বরকত ওই পার্লামেন্টের উপরে আসবে বা অন্য কোনো কিছু আসবে, এটা আমার কাছে মনে হচ্ছে না।
বরং ওখানে যদি এরকম থাকতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ থাকতো, বা শয়তান তাড়ানোর যে দোয়া আছে সেই দোয়াগুলো যদি সংসদের চারিদিকে থাকতো, তাহলে সেটা হয়তো তুলনামূলকভাবে ভালো হতো। তো যাই হোক, এখন ওই যে পার্লামেন্টের মধ্যে যারা সরকারি দল থাকেন, যাদের ব্রুট মেজরিটি থাকে, তারা বাংলাদেশে ইতিপূর্বে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আগামীতে বিএনপির দ্বারা হওয়ার সম্ভাবনা 99.99%। যদি সেই কাজগুলো বিএনপি না করে তাহলে বিএনপি অমরত্ব লাভ করবে। আবার এই যে বিএনপি যে সংসদের ভিতরে বাইরে জামাতকে যে চাপ দেবে, সেই চাপে ডক্টর শফিক যদি তিনি রওশন এরশাদ হয়ে যান, তিনি যদি আসম আব্দুর রব হয়ে যান, তিনি যদি জিএম কাদের হয়ে যান, অ্যাজ ইট ইজ, আমরা বাংলাদেশে কোনো পরিবর্তন পেলাম না, যেই লাউ সেই কদু। বরং সেক্ষেত্রে জামাতের মতো একটা দল, শফিক সাহেবের মতো একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি যদি সেই গৃহপালিত বিরোধী দলের নেতার পরিচিত হতে থাকেন, তাহলে জামাতের রাজনীতিও কিন্তু শেষ হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে জাতীয় পার্টি আজ এখন একটি মানে এমন একটা দল, যা শুধু এমন একটা দল, অতীতে যারাই গৃহপালিত হয়েছে তারা শেষ হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকেনি। যে কোনো কারণে অনেক এখানে ইকুয়েশন রয়েছে, যে ইকুয়েশনের কারণে বিএনপি ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু ক্ষমতায় যদি তাদের টিকে থাকতে হয়, তাহলে তাদেরকে 3টা ভাগে 3 মাস এক ধরনের কাজ করতে হবে, 6 মাস এক ধরনের কাজ করতে হবে, আগামী 1 বছর এক ধরনের কাজ করতে হবে, এবং মোটামুটি ধরে নেওয়া হয় যে 2 বছর যদি তারা টিকে যান, তাহলে ধরে নিতে হবে যে এই সরকারটি পরবর্তী নির্বাচন পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারবে। কিন্তু সরকার যদি ভুল করতে থাকেন, একের পর এক ভুল করতে থাকেন, তাহলে মানুষ 3 মাসও সময় দেবে না সরকারকে। এর কারণ হলো আমাদের যে রাজপথ এখনও উত্তপ্ত হয়ে আছে। এই রাজপথ থেকে এখনও রক্তের এবং বারুদের গন্ধ আসছে। এই রাজপথে এখনও বিপ্লবীদের পদধ্বনি শোনা যাচ্ছে, এবং আমাদের এই দেশের যে সীমান্ত এখনও খোলা অবস্থায় আছে, পলাতকদের জন্য সেই সীমান্ত খুলে রেখেছে যারা পালাবে। তো এরকম একটা প্রাকৃতিক পরিবেশে যে সকল ছিদ্র রয়েছে, সীমান্তের ছিদ্র রয়েছে, প্রকৃতির যে সকল দুর্বলতা রয়েছে, যে সকল উপলক্ষ রয়েছে, প্রত্যেকটা জিনিস সরকার এবং বিরোধী দল যদি মোকাবেলা করতে পারে ঈমান দ্বারা, ইয়াকিন দ্বারা, সত্যতা দ্বারা, ন্যায়পরায়ণতা দ্বারা, কোরআনিক বা ধর্মীয় বিধিবিধানের যে নীতি নৈতিকতা আছে, অন্তর থেকে যেটি হওয়া উচিত, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে যার ধর্ম মতো এই জিনিসগুলো যদি ন্যায়পরায়ণতার সাথে করে, হয়তো ওই সংসদে বরকত আসবে। অন্যথায় আনাকুম জানাকুম, রওশন এরশাদ এবং ডক্টর শফিক কিংবা শেখ হাসিনা বা তারেক জিয়া, এই দুয়ের মধ্যে খুব বেশি পার্থক্য হবে বলে মনে হচ্ছে না, বরং অতীতের চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, যদি না প্রতিটি পক্ষ আল্লাহকে হাজির নাজির না মানেন, এবং যে কাজকর্ম তারা করবেন, চিন্তা ভাবনা করবেন, সব কাজকর্মের মধ্যে যদি তারা আল্লাহকে মানে স্বীকার না করেন, আল্লাহকে ভয় না করেন, তাহলে এখানে বরকত আসবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।